নমস্কার। এখন পড়ব পত্রিকা থেকে কবিতা পাঠ। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে অনুবর্তন পত্রিকার 1419 সালের পৌষ সংখ্যা। অনুবর্তন এই পত্রিকার 1429 সালের পৌষ সংখ্যা থেকে কয়েকটি কবিতা পড়ব। প্রচুর কবিতা এখানে আছে, প্রচুর গদ্য আছে যা মানুষকে আমাদেরকে সমৃদ্ধ করতে পারে, সেরকম অনেক লেখা আছে। এই পত্রিকাটির সম্পাদক মণ্ডলীতে 3 জনের নাম আছে: শ্রী অনির্বাণ ধরিত্রীপুত্র, শ্রী হেমন্ত বন্দ্যোপাধ্যায় ও শ্রী মৌ দাশগুপ্ত। তবে আমি মূলত কোন কারণ আমি জানি না, আমি এই পত্রিকাটির সম্পাদক ওই অনির্বাণ ধরিত্রীপুত্র এনাকেই বলে আমি জানতাম। এখানে দেখছি প্রকাশক হিসেবে এনার আলাদা নাম রয়েছে এবং সম্ভবত যে ঠিকানাটি দেওয়া আছে সম্ভবত এই ঠিকানাটিও হয়তো ওনার বাসস্থান হবে। পত্রিকাটির মাথায় একটি লাইন লেখা আছে, উল্লেখযোগ্য একটি লাইন, সে লাইনটি পড়ে শোনাই। অনুবর্তন পত্রিকাটি শুধু পত্রিকা নয়, এটি একটি দর্শন। এই কথা বলেছিলেন কবি আলোক সরকার। সে কবিতাটি, ওই লাইনটি ওখানে লেখা আছে। তো আমি এখান থেকে কিছু কবিতা আপাতত পড়ব। সম্ভবত যাদের কবিতা আমি পড়ব এখানে, সম্ভবত তারা আমার খুব একটা পরিচিত কেউ হবেন বলে মনে হচ্ছে না, কারণ আমি নিজেই তো অপরিচিত। আমি অন্যের কাছেও যেমন অপরিচিত, আমি নিজেও নিজেকে ঠিক তেমনভাবে চিনি না। যাই হোক, যদিও এই পত্রিকায় আমার দীর্ঘ কবিতা নাম দিয়ে আমার একগুচ্ছ কবিতা আছে, তা সে অন্য কথা। আমি একদম কবিতার শেষ অংশে চলে এসেছি, পত্রিকার শেষ অংশে চলে এসেছি, 455 পৃষ্ঠায় চলে এসেছি আমি। এখানে কীর্ণ কবিতা বলি, এই শিরোনামে কতগুলি কবিতা আছে। এই পত্রিকাটির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে কবিতার নামটির তলায় বা উপরে কবির নাম থাকে না। সম্পূর্ণ কবিতাটি শেষ হয়ে যাওয়ার পর একদম নিচে, যদি একটি হয় তাহলে তার নিচে, এবং যদি একাধিক কবিতা হয় তাহলে সব কবিতাগুলো যেখানে শেষ হচ্ছে সেইখানে কবির নামটি দেয়া থাকে এবং কবির নামটির জন্মসালটি দেয়া থাকে। এখানে স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য, এই কবির দুটি কবিতা আছে, বিরহ 1 এবং 2। স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্যের জন্মসাল এখানে দেয়া আছে 1971। আমি ধরে নিচ্ছি এটা জন্মসাল, যদিও এখানে জন্মসাল বলে কোথাও কিছু লেখা নেই, কিন্তু ব্র্যাকেটের মধ্যে লেখা আছে 1971, তারপর একটা হাইফেন আছে। তো যাই হোক, বিরহ 1। তুমি তো এলে না কবি, মিথ্যা মেঘ পাঠিয়েছি দ্বারে, তুমি তো এলে না তবু, কাজে ভুল হচ্ছে সংসারে, হাতের বাসন পড়ছে পুড়ে খাক সাধের তরকারি, নিভন্ত উনুনে আমি চড়িয়েছি চালে ডালে হাঁড়ি, এলো খোঁপা খুলে পড়ছে আঁচলে অযথা চোর কাঁটা, জোয়ারে এলে না কবি, এখন নদীর বুকে ভাটা। বিরহ 2। আয়না হাতের থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে বুঝি, ভাঙা সেই টুকরোগুলো জুড়ে দিতে হাত কেটে যায়, লোভ হয় শিরাকাটি সেই প্রিয় আয়নাখণ্ড দিয়ে,
মেঝেতে রক্ত নদী প্রতিবিম্ব ধরা যায় যদি। আবার সংযত হই, ভাবি আয়না সেও তো নশ্বর, তার চেয়ে দূরে থাকি সকল প্রহর। সে তো শুধু ছায়া মাত্র, প্রহেলিকা পর, সে তো পর। এরপরে একটি কবিতা আছে এপার ওপার, সে কবির নাম কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী। তাঁরও জন্মসাল 1971। এপার ওপার, ওপারের গেট কেউ খুললে এপারের গেট হবে বন্ধ, সত্যই হয়ে যায় বন্ধ। এপারেতে কেউ আম ছুললে ওপারেও যাবে তার গন্ধ, সত্যই যায় তার গন্ধ। ওপারেতে কারা বসে আছে আজ, দাসদাসী থেকে রাজা মহারাজ, বুঝে কি নিয়েছি যার যার কাজ। কাজেই বিচার ভালো মন্দ, বোঝা যায় কে ভালো কে মন্দ। কবিগুরু নেমে এসো এপারে, বোঝাতে তোমার মতো কে পারে। লিখে দাও আজকের পেপারে, থাকবে কি কারো কোনো ধন্দ, থাকবে কি আরও কোনো দ্বন্দ্ব, যদি ফিরে আসে সেই ছন্দ। এরপরে কবির নাম, আচ্ছা কবির নাম পরে আসছে, আগে কবিতাটির নাম অন্নপূর্ণা পুজো। এই অন্নপূর্ণা পুজো কবির নাম হচ্ছে তিলোত্তমা বসু। এর ডেট অফ বার্থ হচ্ছে 1973। হ্যাঁ, আমি আবারও বলছি, যদি ব্র্যাকেটে যে তারিখটা দেওয়া আছে, যে সালটি দেওয়া আছে, এটি যদি কবির জন্ম বছর হয়, তাহলে এটি তার জন্মসাল বা জন্ম বছর 1973। বসো ও সতীশ কাকা, আনো কলা পাতা, মা তোমাকে ভাত দেবে, শোলের কালিয়া দেবে দই। যজ্ঞের আগুন দাউ দাউ, খাওনি কদিন তুমি, পাওনি ভিক্ষেই। ঢালি মায়া এসো সামান্য জুড়াই, মূর্খ আমি মায়ের আঁচল ধরে থাকি খুঁটি। আর তুমি আকাশ বাতাস ফেঁড়ে ভিক্ষে করে দেখো, জুটেছে মাত্র ভ্রুকুটি। গোগ্রাসে মুখে তোলো যেন কেউ কেড়ে নেবে চারটি অন্ন ওই। মাকে বলি আজ বুঝি অন্নপূর্ণা পুজো, বুকে কেন বাদ্যি বাজে এত। এরপর কৌশিক বাজারির কবিতা পড়ব। এই কবিকে আমি চিনি, দু একবার দেখেওছি ব্যক্তিগতভাবে, ওই 2-1% পরিচয়ও আছে। কবির জন্ম তারিখ হচ্ছে, জন্ম বছর হচ্ছে 1974, যা এখানে দেওয়া আছে। শাকিন বিষ্ণুপুর, জেলা বাঁকুড়া। যে ডিহির উল্টি বাগে সূর্যাস্ত নেমেছে, দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে, তার নাম সুদূর বাগান। আমাদের ঘর থেকুন পূবে ছুটে গেলে, ডিডহর পেরি যে শালের জঙ্গল। ওদিকে সূর্যোদয় সকাল বেলায়, আহা উত্তরে ঢলকিশোর, জল কম বালি ভরা নদ। উপারে ডিহর গ্রাম, শিখেনে দিহর মন্দির, আর দক্ষিণে জমের দুয়ার, সেও ছুটো থেকুন জানি। দুপুরে যে ভাষায় মাকে বলি ভাত দে আমাকে, বাবা যে ভাষায় পথে সাইকেল চালায় রাঙা ভাঙা। যে ভাষায় হেসে বলি তুকে ভালোবাসি, সে ভাষা বাঁকড়ি ভাষা। সোনার আংটি পাড়া, অল্প টেঁড়া বাঁকা, যেমন ডিহির পথ আঁকা বাঁকা। লাল ধুলা লেগে আছে গাছের পাতায়, যে ব্যথায় পরিচয় লেখি সেও বাঁকড়ি পরিচয়।
শ্রীহীন কৌশিক বাজারি আমি, শাকিন বিষ্ণুপুর মারুই বাজার জিলা সেই মাকড়া পাথরে ঢাকা বাঁকুড়া জেলা। আমার জন্মের আগে বহুকাল ধরে আর জন্মের পরে এই এতদিন হলো আমার নামের পাশে লেখা লেখা থাক আরও বহুকাল। কৌশিক বাজারির কবিতা পড়লাম। এরপর আছে কুমারেশ তেওয়ারির কবিতা শস্যক্ষেত্র। এখানে দুটো কবিতা আছে, দেখি দুটো পড়তে পারি কিনা। শস্যক্ষেত্র। করতলে নদী রাখি, স্রোত মেখে শরীর মজাই, ছন্দের প্রকৃত বান শরীরের এফোঁড় ওফোঁড়, চিতামাংস তুলে খায় আচা ভুয়া সন্ন্যাসী অঘোর, আগুনে পরম খুঁজি পোড়া দেহ সমূহ নাচাই, নকশা চাদরে নামে জাগতিক নক্ষত্রের রাত, মুঠো ভরে মুঠো খোলে মোহময় জগৎ ওড়ায়, আলিঙ্গনে খসে গেলে সুতোহীন শূন্যতা ধরায়, ভূষণ্ডির কালো মাঠে নাঙা বসে অচেনা সাঙাত, ফুলহিয়া থরথর জানে সব সময় নির্মম, অতলান্তে টেনে নেয় জাগতিক শরীরী বিন্যাস, সবাই কি নচিকেতা মৃত্যু প্রশ্নে কেঁপে যাবে জম, শরীরের মাটি জুড়ে শুরু হোক পয়মন্ত চাষ, প্রকৃত প্রস্তাবে চাষ অর্থ পায় সঠিক আবাদে, এ শরীর শস্যক্ষেত্র জেগে ওঠে মহাশঙ্খনাদে। কুমারেশের পরের কবিতাটি প্রজ্ঞা পারমিতা। বলা হয়নি কুমারেশেরও জন্ম বছর হচ্ছে 1974। প্রজ্ঞা পারমিতা। শব্দের ভেতরে থাকে পূর্ণ ব্রহ্ম রূপের মোহন, যে জানে সে জানে ঠিক কোন তারে স্পর্শ রেখে দিলে অমৃতের স্বাদ জাগে আদিমের পরম নিখিলে, ব্রহ্মের স্বরূপ ভেঙে গাভীটির অমেয় দহন, শব্দের ভেতরে বাক স্তম্ভময় আহা কি আলোক, সামগানে মুখরিত যেন এক সমুদ্র সিম্ফনি, জলের উপরে ভাসে ফুল ফুল মন্থনীত ননি, স্বপ্নের বাগানে বসে প্রশ্নবনে এক ধর্মবক, সরস্বতী স্পর্শ দিলে মেধাঘরে আলোকের ফুল ফুটে উঠে মেলে দেয় পাপড়ির প্রিয় আদিরস, লুটোপুটি খেতে খেতে ছুঁয়ে থাকে হিরণাক্ষ মূল, কে আর পরোয়া করে জাগতিক নাম খ্যাতি যশ, অক্ষরের পাতা নাচে হিরণময় আলোকবর্তিকা, বিনা হাতে ছট্টানে দেবী এক প্রজ্ঞা পারমিতা। এরপর অয়ন বন্দ্যোপাধ্যায়ের কবিতা আছে। অয়ন বন্দ্যোপাধ্যায়ের জন্ম বছর হচ্ছে 1976। এখানে দুটো কবিতা আছে, সম্ভবত এই দুটি কবিতা উপসী বাংলার কবিতা এই শীর্ষ নামের একটি সিরিজ কবিতা হবে। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশকে তিনি ঋণ স্বীকার করেছেন। হয়তো জীবনানন্দ এবং রূপসী বাংলার কবি বা রূপসী বাংলা এসব জায়গার কিছু অনুষঙ্গ, ভাবানুষঙ্গ, ভাষানুষঙ্গ হয়তো এই কবিতার মধ্যে থাকতে পারে। দেখি পড়ি। 35 এবং 36 দুটো কবিতা আছে। 35। আমপোড়া শরবতে চুমুক দিইনি আমি, জানি না আশফল খেতে কেমন, শুনেছি এখানে ছিল বেতের ঝাড়, লিচু, বইচি, কামরাঙা, কেটে সে বন বসেছে ব্যস্ত ধাবা, তরকা রুটি মদ দড়ির চারপায় ঘুমোয় খায়, ইতিউতি ট্রাক লরি দীর্ঘ হাইওয়ে, ছুটির দল টাটা সময়ে ধায়।
খ্যাঁকশিয়ালের হৃৎপিণ্ড বুকে চেপে ধরে চুপেছিলাম এই জঙ্গলেই। সাপের পাকানো দেহ বিবরে গুঁজে দিয়ে শান্ত শ্রীঘুমে অন্দরেই। সেসব আর জনম। চটকা ভেঙে ভেঙে যায় চিকেন পকোড়ায় 2 প্লেট লাও। আচমকা কানে বাজে ভাদু গানের বোল। শিখছি ওই পদে উপেক্ষাও। অপেক্ষা ডোডো পাখি। আজ উপেক্ষায় আয়ুধ সব সেরা কালান্তক। কিছুতে ফোন না ধরা, জাহির ব্যস্ততা, হেসে উড়িয়ে দেওয়া মারাত্মক। ভোগবিলাসের ছাতি, উচ্চাসায় মাতি, রেসের ঘোড়া, জকি লোভ ছোটায়। নিষ্কর্মার ঢেঁকি ফাইলে সই করে যোগ্য চেপে মরে যোগ্যতায়। নক্ষত্রের আলো যখন পৃথিবীতে আসতে কোটি কোটি বর্ষ নেয়, লাগানি ভাঙানি কেন, কেন ওঠার সিঁড়ি, তাংড়ে রাখা কেন, অর্থ ব্যয়। 36 মানুষের তরে এক মানুষ, মানুষের তরে এক হৃদয় মানুষের মিলিত হয়ে থাকা উন্মোচন। মানুষের তরে এক হৃদয় মানুষের মিলিত হয়ে থাকা উন্মোচন। দাম্পত্য কলহে নিকষ নীল হই, যন্ত্রণার কোনো উত্তরণ হয় না, তবুও রাখি আস্থা তার প্রেমে, আর প্রেমিকাকে ধাঁধা সেটাই। গোধূলি লগনে দেখো গোলাপি আভা মেঘে, লজ্জা রেখা ফোটে আকাশে তাই। নম্র গ্যাসের বাতি, সন্ধ্যা থমথমে, আহিরিটোলা ছেড়ে বাগবাজার। শব্দ টুকরো ছেঁড়া, নুপুর নিক্কণ, গলা সাদার সুর, শাঁখ বাজার। বাগসাজা বাবু তার হাওদা ঘরে বসে তামাক টানে, ওরে অট্টহাস। রাস্তায় বেড়ে চলে ধোঁয়াটে অদ্ভুত, ঠোঁটে পানের রস, মত্ত শ্বাস। বুড়ো ম্যামথের মতো ট্রামেরা গুমটিতে হেলান দিয়ে কাশে। স্থবির রথ, সর্পিল পিছে পিছে, প্রেমের গাঢ় ছায় আমাকে যেতে হবে। ভবিষ্যৎ রাত্রির হিম শ্বাসে, হার্টে পাথরকুচি, স্মৃতির নখে ক্ষত ক্রমশ ক্ষয়। আমার প্রেমিকাকে সে XYZ, আমার প্রণয়িনী সবসময়। দমকা হাওয়ার চাপে ছড়িয়ে ভেঙে যায় চূর্ণ, ঝুরঝুরে ধুলা সমান। শান্ত বা স্বাভাবিক জীবনে অধিকার ছিল না, তা বলে কি ফুরাবো প্রাণ? অরুণ বন্দ্যোপাধ্যায়ের উপসী বাংলার কবিতা পড়লাম দুখানি। সেখানে তিনি জীবনানন্দ দাশের ঋণ স্বীকার করেছেন, রূপসী বাংলারও ঋণ স্বীকার করেছেন। আমি তখন ভেবেছিলাম যে এই কবিতার মধ্যে কোথাও হয়তো জীবনানন্দ দাশ অথবা রূপসী বাংলার ভাবানুষঙ্গ বা অন্য কোনো রকমের অনুষঙ্গ থাকতে পারে। তখন আমি এই কবিতার নামটার দিকে, নামকরণের দিকে খেয়াল করিনি। এখন বুঝতে পারছি যে এটা উপসী বাংলা, অর্থাৎ রূপসী বাংলার বর্তমান যে অবস্থা, রূপসী বাংলার বর্তমান যে কাঙাল অবস্থা, হত দরিদ্র হতদীন অবস্থা, কোথায় তার যেখানে যেখানে তার শ্রী এবং গৌরব এবং সৌন্দর্য বা আয় এবং ইত্যাদি যাবতীয় গুণাবলীর যা অভাব ঘটেছে বা যা পরিবর্তন হয়েছে, পরিবর্তিত যে রূপ হয়েছে বাংলার, সেটাকেই তিনি এই কবিতার মধ্যে ধরেছেন। যাই হোক বলে আমার মনে হয়েছে, আমি ভুল হতে পারি। আচ্ছা, এরপরে আমি কবিতা পড়ব অর্ঘ্য রায়চৌধুরী, তাঁর জন্মসাল 1976। সেখানে দুটো কবিতা আছে, ভাঙা সাঁকো, বিরহীর মাঠ প্রথম কবিতা। ভাঙা সাঁকো পার হলে বিরহীর মাঠ, ঘুঘু ডাকে দূরে কিছু বাড়ি যেন এলোমেলো স্মৃতির মতন জেগে আছে। মাঝে মাঝে ঝড় বয়, উড়ে আসে পুরনো কাগজ, পাখিদের ভেঙে যাওয়া বাসা।
দূর থেকে ভেসে আসে ডাকের আওয়াজ। পরের কবিতাটির নাম পাঠশালা। স্কুল বাড়ি, সারি সারি গাছ, মোরাম বিছানো পথ বেঁকে গেছে দূরে। পাখির আওয়াজ যেন ছুটি নিয়ে আসে। সন্ধ্যের মাঠ জুড়ে নেমে আসে চাঁদ। জোনাকির পাঠশালা মেলে ধরে অপঠিত বই। জোনাকির পাঠশালা মেলে ধরে অপঠিত বই। পুকুরে ঝিনুক ঘাটে আলো জ্বলে ওঠে। পড়লাম অর্ঘ্য রায়চৌধুরীর কবিতা। এরপরের কবির নাম হচ্ছে মোহর, শুধুই মোহর। তাঁর জন্মসাল হচ্ছে 1977। প্রথম কবিতার নাম জাতক। এক উনুন তো মুর্শিদ, ভিন্ন হাড়ি পাতিলে সংসার। তাতে যে আগুন পাই রক্ষা করো সুপর্ণ তোমার। স্বর্গচ্যুত পালকের ছায়া দাও, বাঁচাও তাহাকে। নইলে বলো এ অনন্তে কে অশান্তি শেখাবে আমাকে। কে বা শান্ত করে দেবে মুখ মধ্যে মুঠো মুঠো চিতা। মাটির দুরু খোলে গর্ভে যায় জনক দুহিতা। সে গর্ভে যে অন্ধকার গুরুমুখী উগরে দাও সার। জঠরের বীজ ফেটে ছিটকে উঠি দারুণ ওঙ্কার। যত বড় হয়ে যায় তত সরে যায় গৃহকোণ। আমি আর বাবা দুই ভাই, আমি আর মা দুই বোন। পরের কবিতার নাম দেব ও মাতৃক। যে কবিতা ছন্ন ছাড়া, ঘর নেই, কানা ভাঙা কাপ, সরপরা চায়ের তলানি মাখা টুকরো সিগারেট, শার্টের বোতাম ছেঁড়া, কতদিন চিরুনি পড়েনি। যে কবিতা ভয় পায় এসো কিন্তু শুনে নিচু হয়ে। যে কবিতা ভয় পায় এসো কিন্তু শুনে নিচু হয়ে। ভীরু চোখ বন্ধ করে জুতোর ফিতের ওছিলায়। যে কবিতা অনুচ্চার কোনো দিন সাহসী হলো না। অন্ত মিলে না এসেও এই বক্ষে বসতি করেছে। তবু চক্ষে জল এলে বৃষ্টি জলে শস্যের ফলন। যথেষ্ট কর্ষণে কিছু বাড়ে বটে, বিদ্রূপে বলেছে। চুল খুলে কাঁদতে হয় মেয়ে হয়ে, এটুকু শেখনি। মোহরের কবিতা পড়লাম। এখনো অনেক কবিতা আছে, একটা ভিডিওর মধ্যে তো এতগুলো কবিতা ধরতে পারবো না, তবু দেখি আরও একটু চেষ্টা করি। অর্পিতা বন্দ্যোপাধ্যায়, এনার জন্ম সাল 1978। লাস্ট ট্রেন। লাস্ট ট্রেন, ভিড় নেই। বুড়ো ফেরিওয়ালা কম দামে ছেড়ে দিচ্ছে শেষ বেলার আঙুর। কিনে ফেলছে কেউ কেউ সস্তার লোভে। খেতে পারলে ভালো, না পারলেও ক্ষতি নেই। আঙুর ফল টক তো সেই আবহমান ধরে। আমার কোলের উপর ধর্মগ্রন্থ ছিল, একটু পড়ছি, এদিক ওদিক দেখছি, একটু ঝিমাচ্ছি। বারবার ওই গ্রন্থের একটা পাতাই পড়ছি, কিছুতেই পৌঁছতে পারছি না পরের পাতায়। গুটিকতক মানুষের আঙুল মটকানো, হাই তোলা, টুকটুক ছোলা ভাজা খাওয়া দেখে যাচ্ছি। এমনকি ফুলওয়ালি মাসির তেলচিটে জামার সেফটি পিনও দেখছি মন দিয়ে। দেখার কি আছে এইসব? তার চেয়ে কত জরুরি ছিল বইখানা পড়া। কাল এক ধর্মসভায় ভাষণ দিতে হবে, এই গ্রন্থ থেকে নোট করব কিছু। পেন্সিল দিয়ে দাগালাম কয়েকটা লাইন। ও মা, এ কি? এগুলো তো আগেই দাগানো ছিল, কবে দাগিয়েছিলাম কে জানে। দুটো কিশোর কিশোরী বকবক করছে কোণার দিকের সিটে জানালা ঘেঁষে বসে। ফালতু হাবিজাবি কথা, তাও শুনছি বাইরে চোখ রেখে। হঠাৎ দেখি থেমে গেছে ট্রেন, টিপটিপ বৃষ্টি। আরে এ তো আমার স্টেশন, এখানেই তো নামার কথা ছিল। বইটা ভাঁজ করে গেরুয়া ঝোলায় পুরলাম। তাড়াতাড়ি নেমে যেতে যেতে আরও একবার দেখে নিলাম তেলচিটে জামার ছোট সেফটি পিন। ছেলে মেয়ে দুটো আরও ঘেঁষে বসেছে বেশ।
কাল ধর্মসভায় কি বলবো ভাবি, ওই একটা পাতাতেই তো আটকে গেছে আবার সম্পূর্ণ জার্নি। ভালো। পরের কবির নাম অমিতাভ দাস, 1978। সবটাই ক্লান্তি, অনেক দিন পর ফিরে গেলাম গঙ্গার তীরে, তাকিয়ে থাকলাম আনিল ও জলরাশির দিকে, দূরে ঘণ্টার ধ্বনি ঢং ঢং ঢং। ষণ্ডেশ্বর মহাদেব কয়েকশো বছর আগে থেকেই এখানে অবস্থান করছেন। আরেকটু দূরে শ্মশানভূমি। আমি প্রাচীন অলিগলির ভিতর দিয়ে চলতে চলতে পথ ভুল করেও তোমার দিকে যেতে চাইছি। কুসুমে কুসুমে ফুটে উঠছে কত ইতিহাসের দ্যুতি। আজকাল ঘোর লাগে মাঝে মাঝে, জ্বর আসে যখন তখন। তন্ত্রভূমিতে দেখি ভৈরবীর নিশি পালন আমাকে ডাকে ধুনি জলে। আমাদের দেখা হয়েছিল একদিন বিজনে, এক যুগ আগে, অথবা বলা ভালো বহু যুগ আগে। তোমার মর্মরিত হলুদে পুড়ে যাচ্ছে আমার সমস্ত গোপন। তোমাকে পুড়িয়ে দিচ্ছি কামনা ঘন এই বিরাচার সাধনকালে। তোমার দিকেই ছুটে যাচ্ছে বহুকামী শরীর আমার। তোমার শহরে জ্বলে যাচ্ছে আমাদের নিজস্ব চিতা, জ্বলে যাচ্ছে বকুল পথে পথে। সিদ্ধাচার্য যা কখনো বলেনি তোমাকে। পড়ছিলাম অনুবর্তন পত্রিকা থেকে কবিতা। অমিতাভ দাসের পর আনন্দমোহন দাস, এনারও জন্ম বছর 1978। কবিতার নাম কাঁটা ফুল। গাব গাছের মাথায় কাটা ঘুড়ির মতো লটকে আছে মাঘী পূর্ণিমার চাঁদ। ব্যথার জ্যোৎস্না মেখে বসে আছি, যেন মাটির মূর্ত ছলন। দূরে সন্ধ্যা নামছে, শঙ্খ শব্দে ধ্যান ভেঙে জেগে উঠছে পাষাণ দেবতারা। আজ প্রথম দক্ষিণা বাতাস ভেসে এলো। স্বর্গের কাছাকাছি শূন্যতা খেলা করছে দেখে সবকটি দরজা খুলে ধরি। দেখি সৌন্দর্যের রহস্যে একটু একটু করে ফুটে উঠছে কাঁটা ফুল। পরবর্তী কবির নাম স্বপ্ননীল রুদ্র, 1979। কবিতার নাম ইনাম। ভেজানো দরজা ঠেলে দেখি ঘর সুরভিতে বুঁদ। প্রিয় ফুল ছিঁড়ে বারবার গন্ধরসিক যেভাবে ঘুরে ফিরে নাকে মেলে ধরে ঘ্রাণ টানে, সেভাবেই স্নান পরবর্তী মিশ্র গন্ধে বাড়ছে সুরভিত সুদ। পাল্লা খোলা স্নানঘরে জল খরচ হওয়ার নিরাশা। পাল্লা খোলা স্নানঘরে জল খরচ হওয়ার নিরাশা। কই মাছ হেন লাফাচ্ছে ও শূন্য নীলাভ বালতিতে। কল থেকে টপ টপ অশ্রুও সান্ত্বনা দিতে দিতে শোকার্ত নিজেই হয়ে পড়ে ও হারায় নিজ ভাষা। ল্যাজ নেড়ে সিঁড়ি বেয়ে তোমাকে অনুসরণ করে ছাদে উঠে গিয়েছে সুগন্ধ পদছাপে সিঁড়ি ভরে। এসেছি এ পড়ে পাওয়া মধ্যাহ্নে, এ আশার কি নাম? গোলাপি বাটির মতো হলিহক ফুল, জুঁই, ভাঁট। দাঁড়িয়ে ছাদের মুখে আমি যেন পেলাম ইনাম। শুকনো বস্ত্র তুলছ বুকে জড়ানো আমারই নীল শার্ট। পরের কবির নাম শোভন মণ্ডল, এনার জন্মসাল 1980। অচেনা মোড়, চায়ের দোকান। মোড়ের মাথায় চায়ের দোকান। এই যে তুমি পায়ের উপর পা তুলে বেঞ্চিতে বসে চুমুক দিচ্ছ মাটির ভাঁড়ে আয়েশ করে। আসলে তুমি তাকিয়ে দেখছো সবুজ ধান ক্ষেত, ওই যে একটু দূরে পলাশ গাছ, লাল ফুল, আর গ্রামের ভেতর ঢুকে যাওয়া ধুলো পথ। আনমো না তুমি। ভিজে যায় সস্তা বিস্কুট মন। আর ঠিক এই সময়, যথার্থই এই সময়ে, একটা কালো গাড়ি এসে দাঁড়ালো কাঁচের ফাঁক দিয়ে। পুরনো বন্ধু, কিরে কেমন আছিস? মুচকি হাসি, মিলিয়ে গেল দামি গাড়ি, দামি বন্ধু, শুধু এইটুকুই।
ফেরার সময় তুমি আনমনা, হাওয়া বইছে বসন্তের, যথারীতি পাতা ঝরছে, ধান ক্ষেত, মেঠো পথ আর লাল পলাশ। তোমার আর ভালো লাগছে না? উদয়ন গোস্বামী, 1980। কবিতার নাম কোপ। নয়নতারার ঝাড়, গোবেচারা ভালোবাসার এক পলকেই হার। এদিক সেদিক দেখে যেদিন দিয়েছিলাম কোপ, সন্ধ্যামণির ঝোপ, গন্ধরাজের পাতা, নালিশ শুনে রাত্রিবেলা শুনিয়েছিল যা তা। কানাকানি করেছিল এক পশলার ভুল, প্রথম কদম ফুল, করম চা এক ছড়া, বনবাদারে দেখা হলেই দিয়েছে নথ নাড়া। ভেজা ঘাসের সোঁদা মেখে অতীতগামী আলো, দূরত্বটাই ভালো, কাছে এলেই হাত পুড়তে পারে, ঘাতের মাসুল নিত্য অপঘাত। বজ্রপাতের ভোর, গুবেচারা ভালোবাসার বাগানে এক চোর। এরপর আরেকটি কবিতা আছে ধান। দিল দরিয়ার দুই পারে দুই ঘরে, দুজন রসিক পড়শি বসত করে। মিলন হলে মাঝে মধ্যে রাতে, দুয়ারগুলি সব ভেঙে যায় ঝড়ে। মহাসিন্ধু পার করে এইখানে, একলা রসিক বীজবনে ধান ভানে। বাঁধ ভেঙেছে আগল দেয়া কথা, কে নেবে তা রবি ঠাকুর জানে। পড়শি দুজন গান দিলে ধান দেব, বাদ বাকি সব লালন ফকির জানে। পরের কবির নাম দেবশ্রী দে, 1986। কবিতার নাম বন্ধন কামী। ছেড়ে যাচ্ছি পালক একটা একটা করে, আমার যাওয়ার পথে অথবা তোমার আসার। এই মধুক্ষরা ঠোঁট বিষাক্ত হচ্ছে ক্রমশ, জারি করছে কেউ প্রবেশ নিষেধ পরোয়ানা। কোন কোন পাখি জন্ম ব্যতিক্রমী সুখে, পাঁজরের নিচে খোঁজে নিশ্চিন্ত খাঁচার খোরাক। সার্থক মজুমদার, 1986। অন্ধমুনির পুত্র। আজকাল ব্যাঙ্গালোরে কাজ করে। দেহাতে ছেড়ে আসা বুড়ো বাবা মাকে নিত্য ফোন, বাড়ি ফেরার টালবাহানা। অনসাইটের মূল্য, ডেডলাইনের চাপ, অ্যাপ্রেসাল। হাজার নকশার মধ্যে বলতে পারে না সে, তাকে ছাড়া এখনও রাতে ঘুমোতে পারে না তার নিজের সন্তান। পরের কবির নাম উৎপল দাস, 1986। আমি চেষ্টা করছি এই পর্বে যে কজন কবি আছে সেই কজন প্রত্যেকেরই কবিতাগুলি পড়তে, কারণ খানিকটা পড়ব, কয়েকজনকে পড়ব, কয়েকজনকে পড়ব না, সেটা উচিত কাজ নয়। তবু দেখা যাক আমি টাইমের মধ্যে শেষ করতে পারি কি না। উৎপল দাস, 1986। প্রথম কবিতা বাবা। চটের থলেতে করে জুতো পালিশের ব্রাশ, সেলাইয়ের মোম সুতো, কাঁটি, খুরপি আর বাকি সব সরঞ্জাম নিয়ে যেত। রোদের দিনে নিয়ে যেত একটা ছাতা, জুতো সেলাই করবে বাবা। বছরের পর বছর এভাবেই দিন কেটেছে। ব্যস্ত বাজারের ওই তার খুঁটিটিই ছিল আর এক ঠিকানা। এখন আর বাবা নেই। ওই ফাঁকা জায়গায় অনেকগুলো সাইকেল দাঁড়িয়ে থাকে। ঠাকুরমা রোজ ঝুড়ি ভর্তি ঘুঁটে নিয়ে বাজারে বিক্রি করতে যেত। তেল, নুন, চা, চিনি আর আমার জন্য তেলে ভাজা নিয়ে আসতো। বাবার সীমিত রোজগারে দিন চলতো আমাদের অভাবের সময়। ঠাকুরমার ঝুড়ি থেকে বেরিয়ে আসতো চাল, ডাল, জামা কাপড়ের দাম। এখন আর ভাত কাপড়ের অভাব নেই, তবুও কোনো কিছুতেই মন ভরে না আমাদের আর। অচিন্ত মাঝি, 1987। কবিতার নাম পৃথক। অশ্রু থেকে চৈতন্যকে পৃথক করো, এই বলে তুমি বনের নীলে মিশে গেলে। চোখের জলে অনেক আবিলতা এসে মিশে গেছে। সে জগৎ চেনে না, মানব চেনে না, তার ঝরে পড়ার মধ্যে কোথাও নেই শুশ্রূষা। কেবল এক অহমিকা ক্রমাগত ছড়িয়ে দিয়ে যায় অসহ্য তাপ।
যাকে ত্যাগ ভেবে জাপটে ধরে সবাই। তোমার চারপাশে জড়িয়ে আছে ওই দম্ভের ফাঁদ, অনেক সযতনে ওই ছল থেকে ছাড়িয়ে নিতে হবে মন, যেন কেউ জানতে না পারে, না যেন কেউ বোঝে। অশ্রুর মায়াকে প্রত্যাঘাত করতে হবে অশ্রু দিয়ে। পরের কবির নাম প্রিয়াঞ্জলি দেবনাথ, 1994। এই যে সময়ক্রমটা, এই যে জন্ম বছরগুলো কবির নামের পাশে দেওয়ার জন্যে কবিদের সঙ্গে সঙ্গে কবিতার যে পরিবর্তন, এই সময়ক্রম অনুযায়ী খানিকটা ধরতে পাঠকের হয়তো সুবিধা হয়। আমার যেন মনে হচ্ছে কিছুটা হচ্ছে। প্রিয়াঞ্জলি দেবনাথ, বালিকা ঈশ্বরী। এই যে বৃষ্টি নদীর কোলে বসেছি, চারিদিকে ইতিহাস পোড়া ছাই, এই যে ঘুমন্ত শিব, থরে থরে নেমে গেছে সিঁড়ি, ওই দিকে মাঝি হাঁকে দাঁড় ভাঙা পারাপার নিয়ে, এই দিকে ভেসে গেছে নিম পাটাতন। আমি তো তাদের মাঝে বসে বসে শব্দ শুনি, কলকল নদী জলতল। তুমিও তো পাশে বসে ভাবো আর দেখো, ওপারের মাঠ জুড়ে ছেয়ে আছে ময়ূরাক্ষী রঙে। সূর্য গেছে ভেসে, ওপারে সন্ধে নদী, দিন শেষ হয়, কারা যেন কাঁধে সুর তুলে, দাউ দাউ রঙেদের শিখা। এপারে নদীর বুকে মুখ গুঁজে দেখি, তোমার বুকের মেঘে ভেসে গেছে নদী, ভেসে গেছে আমাদের এই পারাপারও, এই যে ঘুমন্ত শিব, থরে থরে নেমে গেছে সিঁড়ি। ঠায় দেখো একা নিম, নিম ফুল, ভৈরবী দিনের শেষে বালিকা ঈশ্বরী। পরের কবির নাম কোয়েনা বাগচি। এনার একটি কবিতা আছে বেশ বড়, তথাপি আমি যেহেতু ইনি এই পর্বের শেষ কবি, তাই এই কবিতাটি আমি অবশ্যই পড়ব। চাঁদ থেকে যায়। কোয়েনা বাগচি 2005-এ, 2005 মানে একদম এই সময়ের, 19 বছর কবির বয়স। পাখি উড়ে যায় সীমানার ওই পারে, আলো মোড়ে আসে বিকেলের ডাক নামে, ইচ্ছের স্থান বাধা থাকে তার সেতারে, তারে সেতারের আলোটি হারায় আধারের চড়া দামে। দাম যে কখনো বুঝিনি এমন তো নয়, বিকেল গড়িয়ে সন্ধেটি নেমে আসে, আমার আবার নিঝুম কালো যে ভয়, অজানা কারণে অজানার উল্লাসে। পাখি এতক্ষণে খুঁজে নেবে নিজ বাসা, ওরা মিলে মিশে জড়িয়ে জড়িয়ে থাকে, তাকে তো এগিয়ে দিতে তবে ফিরে আসা, অস্তাচলের সূর্যও পিছু ডাকে। ডাকার কথাটি ছিল তো অনেক আগেই, সংকোচে আর ভালোবাসার সে দাগে, চাঁদ নেমে আসে সূর্যের দোরে ঘরে, সূর্য সেদিন তার সাথে রাত জাগে। এরকমভাবে চলতেই থাকে কথা, সিঁড়ি বেয়ে ওঠে আকাশেতে কত তারা, ভাগ হয় কত ব্যান্ডেজ আর ব্যথা, নভনীল বেয়ে নামে কত জলধারা। আস্তে আস্তে রাত্রিও নেমে আসে, নক্ষত্র উপগ্রহের লোভে, মোমের মতন স্বপ্ন গলতে থাকে, মৌসুমি অভিমান ও দারুণ ক্ষোভে। বাকি পড়ে থাকে কত কত সংলাপ, নিহারিকাদের মিলন এখনো বাকি, হাতে পাই শুধু তোমার শীতল তাপ, রাত দেরি আছে আরেকটুক্ষণ থাকি। আকাশ তবুও শোনে না তো কারো কথা, গাঢ় থেকে গাঢ় হয়ে ওঠে যেন আরও, হঠাৎ আগন্তুক সে বৃষ্টির হাজির, তুমি কি এখানে কারোর ধার ধারো। আকাশের গায়ে সূর্যাস্তের ক্ষত, চাঁদ তবু ঢেকে দেয় ক্রমে সেই দাগ, দেখে বলো তুমি সময় এখন কত, ফিরে যেতে হবে গোপন রেখে ফাগ। রাত্রে আমার এখনো ভীষণ ভয়, বিশ্বাস শুধু সকলের কিছু ভালোয়, সব আঘাতের হয় না তো নিরাময়, চাঁদ থেকে যায় অন্য কারোর আলোয়। দু একজন ছাড়া বাদবাকি আমি আর যাদের কবিতা পড়লাম তাদের মধ্যে দু একজন ছাড়া, সম্ভবত দুজন ছাড়া বাকি অন্য কবির সঙ্গেই আমার তেমন কোনো পরোক্ষ প্রত্যক্ষ বা ক্ষণিকের বা দীর্ঘক্ষণের কোনো রকম পরিচয়ই নেই।
এখন এই যে কবিদের কবিতা পড়লাম, এদের কবিতা আর কোনো পত্রিকা বা আর কোনো জায়গায় পড়েছি কি না সেইটাও আমি স্মরণ করতে পারি না। ফলে আমি ধরে নিচ্ছি এদের কবিতা আমি প্রথমবার পড়লাম, এবং এই পত্রিকাটি পাওয়ার পর গদ্য অংশগুলো আমি পড়েছিলাম বটে, কবিতাও পড়েছি, কিন্তু সেটা নিজের মতো করে পড়া, নিজের জন্য নিজের মতো করে পড়া। কখনো একটা কবিতা ধরেছি, 2-4 লাইন পড়েছি, থেমেছি, আবার পড়া হয়নি, কোনো ব্যাঘাত এসছে, বিঘ্ন এসেছে, বাড়িতে কেউ এসেছে, পড়াটা চাপা পড়ে গেছে। আবার কখনো পাতা উল্টেছি, অন্য একটা কবিতার পড়েছি, হয়তো সম্পূর্ণটা পড়েছি, হয়তো খানিকটা পড়েছি। কিন্তু এই এত দীর্ঘক্ষণ ধরে এতজনের কবিতা একসঙ্গে পড়া, এটা একদমই ফ্রেশ, আজকেই প্রথম। ফলে আমার কবিতা পাঠের মধ্যে সবসময় যেমন ত্রুটি থাকে, এই ক্ষেত্রেও অনেক ত্রুটি রয়ে গেল। আমি কবিদের কাছে ক্ষমা প্রার্থী। তার থেকেও বড় কথা, এই পত্রিকাটির সম্পাদকীয়তে যাদের নাম আছে তাদের মধ্যে শ্রী অনির্বাণ ধরিত্রীপুত্র, এই অনির্বাণ ধরিত্রীপুত্রকে আমি যতটুকু দূর থেকে যতটুকু এনার সম্পর্কে আমি আভাস ইঙ্গিত পেয়েছি, আভাস ইঙ্গিতকে ধরার ক্ষমতাও আমার খুব কম, তবু যেটুকু পেয়েছি, যেটুকু মনে হয়েছে আমার, যে ইনি একজন বেশ পণ্ডিত, ইনি একজন বেশ সচেতন, ইনি একজন বেশ ভিন্ন রকমের, ভিন্ন মাত্রার, ভিন্ন চিন্তার, ভিন্ন সংস্কৃতির, সমস্ত কিছু তার মধ্যে একটা ভিন্নতা আছে। সেই ভিন্নতা কখনো সময়ের পিছন দিকে গেছে, আবার কখনো পিছনের সময়কে সামনে টেনে এনে সামনের সময়কে বা এই বর্তমান সময়কে পিছনের সময় দিয়ে চিকিৎসা করতে চেয়েছেন, সামনের সময়কে পিছনের সময়ের পটে ফেলে তাকে দেখাতে চেয়েছেন, সামনের সময়ে আমরা যারা আছি তাদেরকে দেখাতে চেয়েছেন। তাই এমন একজন বিরাট বড় মাপের মানুষ, এমন একজন বিরাট বড় মাপের চিন্তক ব্যক্তি যে পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত আছে, তার পত্রিকা হাতে নিয়ে এমনি ঘরে বসে পড়াই যেতে পারে, এবং আমাকে তিনি পত্রিকাটি পাঠিয়েছেন, আমার কবিতা ছাপিয়েছেন, সেই অধিকার তিনি অবশ্যই আমাকে দিয়েছেন। কিন্তু এই কবিতাগুলোকে ভিডিও করে অন্য আরও পাঠকের কাছে পৌঁছে দেওয়া, বিশেষত যারা নতুন লিখতে এসেছেন বা আসছেন বা আসবেন তাদের কাছে পৌঁছে দেওয়া, এই কাজটা করতে গেলে যে সাহসটার দরকার, সেই সাহসটা আমার খুবই কম। আমি এক প্রকার জোর করেই এই কাজটা করলাম। আশা করব অনির্বাণদা আমার এই ধৃষ্টতাকে ক্ষমা করবেন। আশা করব তিনি আমার ত্রুটিগুলিকে অনিচ্ছাকৃত বলে মেনে নেবেন। ধন্যবাদ, নমস্কার।